আসসালামু আলাইকুম। ডিসেম্বরের ছুটিতে এবার ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম রাজশাহী থেকে। খুব সকালে আমরা বেরিয়েছি সরাসরি রাজশাহী রেল স্টেশন। আমরা ট্রেনে করে আমি, আমার স্ত্রী এবং কন্যাকে নিয়ে আমরা সকাল ৭টায় বনলতা ট্রেন আমাদের ছিল। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। ট্রেনের ভিতরে তখন বেশ একটা শীতল পরিবেশ, তবে যাত্রাটা সুন্দর ছিল। আর ট্রেনের যাত্রীরা যারা ছিলেন সবাই মনে হচ্ছিল সব বেরোয়েছেন বেড়ানোর উদ্দেশ্যেই। আমরা ট্রেনে যেতে যেতে দেখতে পেলাম পদ্মার ব্রিজ। এরপরে ঢাকায় পৌঁছে গেলাম 11টার মধ্যেই এয়ারপোর্ট স্টেশন। সেইখান থেকে বাসা থেকে গাড়ি পাঠিয়েছিলেন, আমার আত্মীয়ের বাড়ি থেকে গাড়ি এসেছিলো। সেই গাড়িতে করে আমরা হাইওয়ে এক্সপ্রেস দিয়ে, এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আমরা ঢাকার মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই প্রথম আমার এলিভেটেড এক্সপ্রেসে ওঠা। খুব সুন্দর একটা রাস্তা এবং অতি দ্রুত সময়ের ভিতরে আমরা বাসায় পৌঁছতে পেরেছিলাম, কারণ কোনো রকম যানজট ছিল না। সবচেয়ে বড় কথা আছে, এই রাস্তাটা হওয়ার কারণে আমার ধারণা ঢাকার যানজট অনেক কমে গেছে। এরপর দিন ছিল আমার ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট প্রোগ্রাম। সকালবেলা আমি প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে এলাম। সেখানে এসে রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় কাজ করে গিফট নিয়ে ঘোরাঘুরি শুরু হলো আমাদের। সকাল থেকে আমাদের বন্ধুদের আগমন ছিল। এক এক করে সমস্ত 88 ব্যাচের বন্ধুরা টিসিতে এসে জমা হয়েছে এবং সেখান থেকে আমরা আড্ডা চলল। দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল। সেই সাথে সাথে আমাদের বন্ধুদের ভিতরে অনেকের সঙ্গে, যাদের সঙ্গে দেখা হয় না সাধারণত, তাদের সঙ্গে দেখা হলো এবং জমিয়ে একটা আড্ডা হলো। যেন মনে হচ্ছিল আমরা আবার সেই ফিরে গেছি আমাদের শিক্ষা জীবনে, যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম। তেমনই একটা আমেজ তৈরি হয়েছিল আমাদের আজকের আড্ডা। সারাদিন ব্যাপী আমাদের এই প্রোগ্রাম ছিল। সকালে নাস্তার ব্যবস্থা ছিল, পিঠা, কফি, সেই সাথে দুপুরে কাচ্চি বিরিয়ানি দিয়ে নাস্তা এবং আমাদের সুন্দর একটা গিফট প্যাকেটের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ দিন পার করলাম। এরপর দিন আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করলাম এবং ঢাকায় আভ্যন্তরীণ এয়ারপোর্টে পৌঁছে গেলাম আমরা 7টার মধ্যে। 8টায় আমাদের ফ্লাইট। আমরা প্রয়োজনীয় চেক-ইনের কাজ করে আমাদের লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টে থেকে রওনা দিলাম। এয়ারপোর্টের বাসে করে আমাদের জন্য নির্ধারিত যে এয়ারক্রাফট ছিল বাংলাদেশ বিমানের, সেই বাংলাদেশ বিমানের কাছাকাছি আমরা চলে এলাম। আমি, আমার স্ত্রী এবং আমার মেয়ে, আমরা 3 জন মিলে বেরিয়েছি এবার ভ্রমণের কক্সবাজার ট্যুরের উদ্দেশ্যে। তো বাংলাদেশ বিমানের যে বিমানটা আমাদের জন্য অপেক্ষা করছিল, ঠিক যথার সময় আমাদের মালামাল প্লেনে তোলা হলো এবং আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বিমান এয়ারপোর্টের পরিবেশটা দেখছিলাম। সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, যদিও একটু শীত বেশ ভালোই শীত লাগছিল। তো দেখলাম যে বিমানে বহু যাত্রী চলে এসছে। মোটামুটি ছোটো একটা বিমান হলেও যাত্রীটি পরিপূর্ণ ছিল বিমানটা। তো যথাসময়ে আমরা আমাদেরকে বলা হলো বিমানে ওঠার জন্যে। আমাদের ফ্লাইটটা ঠিক 8টায় ছেড়ে যাওয়ার কথা এবং 8টার দিকে সেটা ছেড়েছিল এবং ঢাকা থেকে পৌঁছতে আমাদের সময় লাগবার কথা 1 ঘন্টা 5 মিনিট। অ্যাকচুয়ালি পুরো সময়টাই 1 ঘন্টা 5 মিনিটের ভিতরেই ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে গেছে আমাদের ফ্লাইটটা। রাস্তায় কোনো সমস্যা ছিল না এবং খুব স্মুথলি একটা জার্নি ছিল। খুব অল্প সময়ের ভিতরে আমরা আমাদের বিমানটা ছেড়ে দিল এবং বিমানের ভিতরে দেখতে পাচ্ছেন যে
এয়ারক্রু যারা আছেন, হোস্টেস, তারা আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশান কিছু মাঝখানে কিছু নাস্তার ব্যবস্থা ছিল এখানে। তো বিমান আস্তে আস্তে ফ্লাই করা শুরু করলো। আমি জানালার পাশে সিট পেয়েছিলাম। আমার যথাস্থানে বসে আমি বাইরে থেকে বিমানের ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও বাইরে একটু কুয়াশা ছিল, যার ফলে ছবিগুলো অত ক্লিয়ার আসেনি। তবে আস্তে আস্তে যখন বিমানটা আকাশে উড়াল দিল, তো নিচের ছবিগুলো আর অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তো আমাদের যাই হোক বেশ সুন্দর একটা জার্নি ছিল বলা যায়। ছোট একটা অল্প সময়ের ভিতরে আমরা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেছি। এটা একটা বড় ব্যাপার যে একটা ট্যুরে যাচ্ছি, ট্যুরের শুরুতে আমরা ক্লান্ত হতে চাইনি, যার ফলে এই শর্টকাট ট্যুরটাই আমরা বেছে নিয়েছি বিমানে যাওয়ার চিন্তা করেছি যে আমরা একটু আরামের সঙ্গে পৌঁছতে পারি। আকাশটা আজকে একটু কুয়াশাচ্ছন্ন ছিল, আর সেই সাথে বিমানের গ্লাসটা অতটা পরিচ্ছন্ন ছিল না বলে ছবিগুলো অতটা ক্লিয়ার আসছিল না। এখনও বিমান দেখতে পাচ্ছেন রানওয়েতে দৌড়চ্ছে, আর কিছুক্ষণের ভিতরে এটা আকাশে উড়াল দেবে। ঢাকায় পরিবেশ আজকে ঝলমলে রোদ যদিও, কিন্তু সেই সাথে সাথে হালকা কুয়াশা। আমরা রওনা করলাম সকাল 8টায়, ঠিক 8টায় আমাদের প্লেন ছেড়ে দিল। আমরা যাচ্ছি, বাইরে পরিবেশটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি আমাদের এই জার্নিটা যথেষ্ট ভালো হবে। কোলাহলযুক্ত ঢাকা, এই পরিবেশটা দেখে মনে হয় না যে এত কোলাহলপূর্ণ একটা শহর থেকে বের হতে যাচ্ছি। আসলে ভ্রমণের জন্যে বিমানের চেয়ে ভালো আর কোনো ওয়ে হয় না, এটা সত্য কথা। কারণ বাংলাদেশের রাস্তাগুলোয় এত বেশি যানজট, এত বেশি যানবাহন, সে তুলনায় আরামদায়ক এবং সময় বাঁচাতে চাইলে অবশ্যই বিমান সবচেয়ে উপযুক্ত। বিমানের আকাশ উঠে গেছে এবং আমরা ঠিক মেঘের উপর দিয়ে এখন উড়ে যাচ্ছি। মেঘের দৃশ্যগুলো উপর থেকে দেখতে অপূর্ব মনে হচ্ছে, একটা মেঘের সাগরের উপর দিয়ে আমাদের প্লেনটা যাচ্ছে। ছোপ ছোপ মেঘ, পুরো আকাশটা মেঘে ঢাকা, ঠিক তার উপরে আবার নীল আকাশ এবং রোদের ছটা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আমাদের বিমান টেক অফ করবে, আর কিছুক্ষণের ভিতরে আমরা কক্সবাজার বিমানবন্দরে নেমে যাব। বিমান এখন ল্যান্ড করছে। অসাধারণ একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছেন। বিমানটা দৌড়াচ্ছে আস্তে আস্তে, ঠিক সময় মতো তার ল্যান্ডিংয়ের কাজটা সেরে ফেললো। বিমান এখন পাকা রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছে। আমরা বিমান যখন এই কক্সবাজার এয়ারপোর্টে আসি, তার আগে বিমানটা পানির উপর দিয়ে যখন সাগরের উপর দিয়ে চলছিল, মনে হচ্ছে বোধহয় আমরা সাগরের ভিতরে ল্যান্ড করতে যাচ্ছি, এমন একটা পরিবেশ দেখতে পেয়েছি। যাই হোক, আমরা নিরাপদে বিমান থেকে নেমে এলাম, অপেক্ষা করছিলাম আমাদের লাগেজগুলো আসার। লাগেজগুলো সব ঠিকঠাক করে তাদের যে ভ্যান গাড়ি আছে তাতে উঠানো হচ্ছে এবং সেটা কিছুক্ষণের ভিতরে আমাদেরকে হস্তান্তর করা হবে। আমরা অপেক্ষা করছি। আমরা ঠিক 9টা 5 মিনিটে আমরা কিন্তু কক্সবাজারে ল্যান্ড করেছি। আর এখন শুধু অপেক্ষা যে তাকে চাতে পেলে পরে চলে আসবো। তো ওইখান থেকে আমরা হোটেলে চলে আসছি কিছুক্ষণের ভিতরে। হোটেল থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে চলে এসেছি আমাদের সুগন্ধা পয়েন্টে, কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। আমরা সাগর পাড়ে চলে এসেছি।
সাগর পাড়ে মনোরম পরিবেশ, যেটা সবসময় আমাকে খুব টানে। আসলে কক্সবাজারে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে সাগর। কারণ এই সাগরের পাড়ে এই যে যেগুলো ছাতা দেখতে পাচ্ছেন, আমি এসে এখানে শুয়ে থাকি বেশ একটা লম্বা সময়। এখানে আমি কাটাই, বিগত সময়গুলোতে কাটিয়েছি। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। মানে বাইরে সাগরের যে সুন্দর শব্দ এবং পানির যে ঢেউগুলো আছড়ে পড়ে, অসাধারণ সুন্দর একটা পরিবেশ। আল্লাহর এই সৃষ্টি নিজের চোখে না দেখলে আসলে অনুভব করা, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। নিশ্চয়ই আপনারাও সাগরে ঘুরতে যান, কিন্তু আমার দেখাটা একটু ভিন্ন। আমি আসলে এই পরিবেশটা আমার কাছে এতই বেশি ভালো লাগে যে আমার প্রতি বছর একটা বার এসে এই সাগরের পাড়ে কিছু সময় আমার কাটাতে ইচ্ছে করে। আসলে নদীর দেশের মানুষ আমি, পানি আমাকে খুবই টানে। তো সেই হিসেবে এখানে আসা এবং আসলে মনের একটা তৃপ্তি পাওয়া যায় আর কি। আমার কক্সবাজার যদিও অনেক ভিড় হয়, সুগন্ধা পয়েন্টে একটা সমস্যা যে এই সিজনের সময় এত মানুষের সমাগম ঘটে। এই কারণে এখানে আপনি একটু নিরিবিলি পেতে চাইলে আপনি যেটা করতে পারেন, সুগন্ধা থেকে কলাতলির দিকে যেতে মাঝে মোটামুটি একটু ফাঁকা থাকে, সেখানে মানুষের ভিড় কম। ওই জায়গাটায় যে বসতে পারলে ভালো হয়। তো আমরা তেমনই একটা প্লেস পেয়েছিলাম, সেখানে যে আমরা একটা 2 বেডের একটা ছাতা সম্বলিত একটা বেড পেয়ে সেখানে সময় কাটালাম। কিছু সময় সাগরে এসে নামলাম, পাটা ভেজালাম। সাগর ঢেউগুলো এসে মাঝে মাঝে আমার প্যান্ট ভিজিয়ে দিচ্ছিল। খারাপ লাগেনি, ভালোই লাগছিল। সুন্দর পরিবেশ। এখানে এসে সি বাইকে সবাই চড়ছে। সি বাইকে আমারও ইচ্ছা হচ্ছিল একটু চড়ি, কিন্তু আমার মিসেস, সে প্রচণ্ড ভীতু মানুষ, পানি দেখলে প্রচণ্ড ভয় পায়। এরা কেউই রাজি না। যাই হোক, ওরা পছন্দ করছিল, তো আমি আর উঠলাম না। আমি ওরা উঠছি না, ভয় লাগছে, ছুটে যাচ্ছে সাগরের মাঝে সি বাইকগুলো। এখন দেখতে পাচ্ছি সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। সাগর পাড়ে সূর্য কীভাবে অস্ত যায় এটা দেখার প্রতীক্ষা ছিলাম। আস্তে আস্তে পশ্চিম আকাশটা যেন লাল লালাভ হয়ে উঠছে, এরকম একটা সুন্দর আলোকটা দেখতে পাচ্ছি। আমি এই ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম যে যদি সূর্য অস্ত যায় কীভাবে। তো সাগরের আসলে অসীম বিশাল সাগরের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, সেখানে সূর্যটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। অসাধারণ একটা পরিবেশ, মানুষজনেরা খুব মজা করছে, সাগরের সবাই দাঁড়িয়ে আছে এই সময়টা দেখার উদ্দেশ্যে। প্রচুর মানুষ এসেছে কক্সবাজারে। ছোটো ছোটো বাচ্চা, বাংলাদেশিরা তাদের পরিবার সহ এখানে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে সাগরের সি বিচটা, আমাদের বাংলাদেশে কক্সবাজারের সি বিচটা মনে হয় বিশ্বের সবচেয়ে বড় সি বিচ, এবং এত সুন্দর সুপ্রশস্ত বিচ আর কোথাও পাওয়া যায় না। তো এখানে আসলে ঘুরেও মজা। প্রচুর হোটেল আছে, থাকার কোনো সমস্যা হয় না সাধারণত। কক্সবাজারের বড় ব্যবসা হচ্ছে হোটেল ব্যবসা। এই সময়টা বিশেষ করে কানায় কানায় পূর্ণ থাকে হোটেলগুলো, যদিও এখন একটু দাম তারা বেশি রাখে অন্য সময়ের তুলনায়। সেই সাথে সাথে খাবারের দামটা একটু বেশি আমার কাছে মনে হয়, বিশেষ করে সিজনে গেলে পারে অন্য অন্য দেশের অন্য জায়গার তুলনায় কক্সবাজারের খাবারের জিনিসের দাম একটু বেশি রাখে তারা। তারপরেও অপূর্ব সুন্দর একটা পরিবেশ, এটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কি অসীম সৃষ্টি! এই সাগর পাড়ে এলে সেটা দেখা যায়। সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, দেখেন সাগরের পানিগুলো টলটল করছে, তার উপরে সূর্য। অসাধারণ একটা
দৃশ্য। একজন শিল্পীর আপনিতে বোধ এত সুন্দর দৃশ্য ফুটে ওঠে না। কত সুন্দর দৃশ্য আল্লাহ তাআলার এই নিয়ামত আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে এই সময়টা। আর কিছুক্ষণের ভিতরেই হয়তো আযান দিবে। আমি মানে ঠিক করেছি যে নামাজটা হোটেলে গিয়ে পড়বো। কারণ আমার এই পয়েন্ট থেকে আমার হোটেলটা খুব কাছেই, হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। খুব বেশি না, জাস্ট সুগন্ধা পয়েন্টের উপরে আমার হোটেলটা। তো এখন আযান হয়নি, কিন্তু সূর্যটা ডুবন্ত প্রায়। অসাধারণ একটা পরিবেশ, সবাই খুব মজা করছে। আমার নিজেরও খুব ভালো লাগছে ছবিটা নিতে। এবং এখন দূরের মানুষ, সেখানেও দূর থেকেও দেখা যাচ্ছে যে অনেক দূরের মানুষ দাঁড়িয়ে আছে পানির ভিতরে, খুব মজা করছে। অসাধারণ সুন্দর সাগরের আসলে প্রতিটা দৃশ্যই মনের মাঝে থাকে না। এত চমৎকার ভিউ আর কোথাও পাওয়া যাবে না। সুন্দর স্বচ্ছ পানি। এখন সাগরে যে পানি দেখতে পাচ্ছি সেটা বেশ পরিষ্কার পানি দেখা যাচ্ছে। আর সেই সাথে তো ছোটো ছোটো ঢেউ, সাগর এখন শান্ত বলা যায়, বড় ঢেউ নাই, কিন্তু সাগরের যে স্বাভাবিক চরিত্র, ঢেউ তো আসবেই, কিন্তু সেই ঢেউটা ছোটো ছোটো বলা যায় একটা শান্ত পরিবেশ সাগর। গোধূলি লগ্নে কত সুন্দর দেখায়, দেখে সূর্যটা উঠছে, অসাধারণ একটা চারদিকে লাল হয়ে গেছে, নিচের দিকে তার যে একটা ছায়া অপূর্ব। আসলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য, এটা আমাদের জন্য বিশাল নিয়ামত। আমরা একটা দৃশ্য দেখতে পাই, খুব মনোরম পরিবেশ। এই দৃশ্যটা দেখার জন্য আসলে এত দূর থেকে ছুটে যাওয়া, শুধু কক্সবাজারে শুধুমাত্র এই একটা দৃশ্য উপভোগ করে গেল। সাগরের সব কিছু সুন্দর দেখায়, যদি সাগরের ভয়ঙ্কর রূপও আছে। সাগর যখন ফুঁসে ওঠে তখন অন্যরকম, কিন্তু এই সময়টা বিশেষ করে ডিসেম্বর মাসের শেষের দিকে সাগরের পরিবেশ শান্ত থাকে। এই পরিবেশে আমরা তো একটু কিছুটা সতর্কতা অবলম্বন করলে সুন্দরভাবে সাগরে ঘুরে বেড়ানো যায়। অনেকেই কুয়াকাটা যাচ্ছেন, তারপরে সেন্ট মার্টিন দিকে যাচ্ছেন। এখন যেহেতু সাগর শান্ত আছে, এদিক থেকে বলা যায় যে মোটামুটি আমরা নিরাপদে এখন ঘুরতে পারবো। এই সুযোগটা এখন পাওয়া যাবে সাগরে। অসাধারণ সুন্দর একটা দেখতে পাচ্ছেন। মানুষজনেরা সাগরের ঠিক এই সূর্য অস্তটা দেখার জন্য শত শত হাজার হাজার মানুষের ভিড় জমেছে সাগর পাড়ে। অনেকেই সাগরের পানিতে চলে গেছেন ভিতরে, সেখান থেকে তারা এই ভিউটা উপভোগ করছেন। চমৎকার দৃশ্য, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আকাশটা কত চমৎকার একটা আকাশের রূপ, সচরাচর এমনি চোখে পড়ে না। এই সময়টা না গেলে বা এই সময়টা যদি আপনি না সেখানে উপস্থিত হন তাহলে দেখতে পাবেন না। প্রতিদিনই হয়তো এই দৃশ্য আসে যায়, আমরা খেয়াল করি না বা দেখার সৌভাগ্য হয় না। তো সূর্যটা অলমোস্ট ডুবে আসছে, আর কিছুক্ষণ আমরা থাকবো এখানে, তারপরে হোটেলে যাব, মাগরিবের নামাজটা করবো ইনশাল্লাহ। যতক্ষণ সূর্য না ডুবছে ততক্ষণ আমি এখানে ছিলাম, এবং এই দৃশ্যটা একবার ধরে রাখার কারণে একটা আমি দেখতে চাচ্ছিলাম যে সূর্যটা কীভাবে আস্তে আস্তে মিলিয়ে যায়। আকাশটা রক্তিম লাল, রক্তিম একটা আকাশের রং ফুটে উঠেছে, পুরো আকাশটা এখন মনে হচ্ছে
লাল একটা চাদরে ঢাকা ডুবে যাচ্ছে। সূর্য ডুবে গেলেও আলোর যে সূর্যের আলোর একটা ছটা এখন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা পরদিন আমরা বেরিয়েছিলাম ক্যারাভ্যান অ্যাকুয়াটিক হল ক্যারাভ্যান একটা ভ্যানে। এটা দোতলা বিশিষ্ট একটি ডবল ডেকার বাস বলা যায়, যেখানে যাবতীয় রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। আমরা এটার দোতলায় আমাদের 3টা সিট বুক করা ছিল। সেই বাসে আমরা উঠেছি। পরদিন আমরা ঘুরতে বেরিয়েছি কক্সবাজার থেকে সুদূর টেকনাফ পর্যন্ত, প্রায় যাওয়া আসা বাবদ 200 বা 220 কিলোমিটার রাস্তা আমরা এই ভ্যানে ছিলাম, এই গাড়িতে ছিলাম। এটা ছোট একটা বাস, তবে এখানে সকল সুযোগ সুবিধা আছে। এখানে আপনার ওয়াশরুম থেকে শুরু করে তারা সকালের নাস্তা, দুপুরের খাবার, মাঝে মাঝে বিভিন্ন স্ন্যাক্স বা ফ্রুটস, ড্রিঙ্কস এগুলো দিয়ে থাকে। তো এইখানে আপনি যদি করতে চান 2300 টাকা তাদের উপরের রেখে যে সিট প্রতি পার্সন যদি 2300 টাকা রাখে। যদিও বাংলাদেশ বিআরটিসি যে এরকম একটা ব্যবস্থা আছে, সেখানে খাবার দাবার দেয় না, কিন্তু তারা 700 টাকা করে রাখে উপরে বসার সিটের জন্য। আমরা ওটাতে যাইনি, আমরা এই অ্যাকোহলিক ক্যারাভ্যান নিয়ে আমরা একটা টুরিস্ট ক্যারাভ্যান নিয়ে উঠেছিলাম। আমাদের ট্যুরটা ছিল এটা হচ্ছে কক্সবাজার উপল হোটেল থেকে, মোটেল থেকে আর কি, উপল মোটেল যেটা আছে কক্সবাজার, সেই মোটেল থেকে যাত্রা শুরু করে এটা একদম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত এটা যায়। তো আসলে আমরা এটা মেরিন ড্রাইভ দিয়ে আমাদের এই যাত্রাটা ছিল। কক্সবাজারের কোল ঘেঁষে যে সাগরের কোল ঘেঁষে যে মেইন ড্রাইভটা, যে রাস্তাটা গেছে, অসাধারণ একটা সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তার ধারে আপনি সুন্দর সুন্দর ভিউ পাবেন, যেখানে সাগর, আমরা যে স্পটগুলো ঘুরেছি, যে সুগন্ধা পয়েন্টের মতো এরকম বেশ কিছু পয়েন্ট আছে, যেগুলো না এলে পারে আসলে কক্সবাজারের মূল সৌন্দর্য আমার মনে হয় দেখতে গেলে পারে আপনাকে ঘুরে ঘুরে দেখা দরকার। আর এটা দেখা যাবে আমরা যদি মেইন ড্রাইভের রাস্তা দিয়ে আমরা টেকনাফ পর্যন্ত যাই। পুরো রাস্তা জুড়েই সৌন্দর্য, সাগরের যে অপার সৌন্দর্য, এটা পুরো রাস্তা জুড়ে আছে। আমাদের এটা মাঝে মাঝে সুন্দর সুন্দর কিছু স্পটে দাঁড়াচ্ছে, সেখানে আমরা কিছু সময় কাটাচ্ছি। আমাদের 20 মিনিট, মাঝে 20 মিনিট 25 মিনিট করে সময় দেওয়া হচ্ছে বিভিন্ন স্পটে। এরকম বোধ হয় 5-6টা স্পট আমাদেরকে দাঁড় করিয়েছে, সেখানে আমরা কিছুটা সময় পার করেছি। এইভাবে চলছিল আমাদের। এবং এই গাড়ি থেকে একদিকে সাগর, আরেকদিকে পাহাড়, অসাধারণ একটা পরিবেশ। কক্সবাজারের পশ্চিম সাইডে আপনি পাবেন সাগর, আর ঠিক বিশেষ করে এই মেন ড্রাইভের পশ্চিম সাইডে সাগর, আর পূর্ব সাইডে আছে পাহাড়। অসাধারণ, এটা চিন্তাই করা যায় না যে কি দারুণ একটা পরিবেশ। এই রাস্তাটা বিশেষ করে এমনভাবে তৈরি করা আছে, এই রাস্তা পুরোটা যদি পর্যটকদের জন্যই তৈরি করা মূলত এই রাস্তাটা। আমরা এই ক্যারাভ্যানে বসে, আমাদের সিটে বসে আমরা কিন্তু সমুদ্রের যে সৌন্দর্য উপভোগ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব ছবিগুলো নেওয়া হয়েছে মূলত গাড়ি থেকেই নেওয়া ছবিগুলো। মানে আমরা গাড়িতে বসেই এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আবার নামছিল, যেখানে যেখানে নামার মতো জায়গা, যেমন এইটা একটা স্পট, এখানে অনেকে নেমেছেন, আমরা এখানে এসেছিলাম, এখানে ঘুরে এখানে বসে সময় কাটাচ্ছে পর্যটক। সুন্দর একটা এখনকার যে আবহাওয়াটা, খুব তীব্র শীতও না, আবার গরমও নাই, মানে মাঝামাঝি একটা আবহাওয়া। আপনার খুব ভালো লাগবে, হাঁটাহাঁটি করে ঘুরবেন, এতে ক্লান্তিবোধটা আসবে না। মোট কথা, বেড়ানোর জন্য একদম উপযুক্ত সময় ডিসেম্বরটা। আর বিশেষ করে সাগর পাড়ে এখানে শীতের তীব্রতাটা অনেক কম থাকে, যার ফলে খারাপ লাগে না।
যে শীতকালেও আপনি এখানে খুব আরামদায়ক একটা আবহাওয়া উপভোগ করতে পারবেন। আমরা এই যে হাঁটছি, আমার স্ত্রী আর মেয়ে আসলে ছিল, ওরা হাঁটতে হাঁটতে নেমে আসছে। আমি তাদের আগেই নেমে এসে এই বিচটায় কিছুক্ষণ আমরা সময় কাটালাম। এইভাবে আমাদেরকে বিভিন্ন স্পটে তারা সময় দিয়েছে। সেখানে আমাদের সমস্ত যারা আজকে যারা এখানে প্রায় 50টার মতো সিট হবে উপর নিচ মিলে। আমরা টেবিলে 4 জন করে বসছি। তো আমরা 3 জন মিলে একটা টেবিল পেয়েছিলাম। সেখানেই আমরা বসে আমাদের এই ভ্রমণটা উপভোগ করেছি। দেখতে পাচ্ছেন সাগর পাড়টা কত সুন্দর। এরকম সি বিচ তো সেই কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত লম্বা বিশাল একটা বিচ, 100 কিলোমিটার বেশি লম্বা একটা বিচ আমরা এখানে দেখতে পেয়েছি। অসাধারণ দেখেন এখানে কি সুন্দর পরিবেশ, ঘেরা সুন্দর একটা দ্বীপ। সাগর পাড়টা কত সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর একটা পরিবেশ। এখানে কিছুটা সময় কাজ করলাম। সাগরের ঢেউগুলো দূর থেকে আসছে, সাদা ঢেউগুলো কি চমৎকারভাবে এসে আমাদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, অসাধারণ। এইভাবে পুরো মেন ড্রাইভটা আমরা ঘুরেছি এবং পরিবেশটা কত চমৎকার, মানে তা বলে বোঝানো যাবে না। আজকের আবহাওয়াটা সুন্দর ছিল, একদম পুরো দিনটাই ছিল রোদে ভরা। একদিকে রোদ, বাতাস, মৃদু বাতাস বইছিল, সেই সাথে সাথে সাগরের পানি, এই যে পানিগুলো এসে আমাদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, চমৎকার একটা অনুভূতি। এটা আসলে না নামলে এখানে বোঝা যাবে না যে কত চমৎকার পরিবেশ এটা ছিল। খুবই ভালো লাগছিল আসলে। সময়টাও ছিল, আমরা শুরু করেছিলাম সকাল 8টা থেকে যাত্রা। তার ফলে আমরা মোটামুটি পুরো দিনটাই আমরা এখানে পার করেছি। আমাদের যাত্রা 8টা থেকে শুরু হয়ে 4টা পর্যন্ত ছিল, কিন্তু ফেরার পথে কিছুটা যানজটের কারণে আমাদের সময় লেগেছে একটু বেশি। আমাদের একটু দেরিতে আমরা হোটেলে পৌঁছেছিলাম। তারপরেও যে চমৎকার দেখেন, এক সাইডে কিন্তু সমুদ্র ছিল, আর এই সাইডটা, এই সাইডে কিন্তু পাহাড় আছে, পাহাড় আছে এখানে দেখার মতো। ঝাউবন, ঝাউয়ের গাছে ভর্তি 4-5টা, এবং এখান থেকে যে পরিবেশটা পাবেন এটা অসাধারণ। আর এই গাড়িতে ভ্রমণের মজাই এখানে 4-5টা কোণা, যেদিকে তাকাবেন সেদিকে দৃশ্য দেখতে পাবেন। একদিকে সাগর, একদিকে পাহাড়, আর ঝাউ গাছের ঝাউ বাগান, অসাধারণ সুন্দর। আমাদের গাড়ি ছুটে চলেছে এইভাবেই কক্সবাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত আমরা এই গাড়িতে করে গিয়েছি, এখানে নামিয়েছি। আর এগুলো ছবি আপনাদের মাঝে দেখানোর উদ্দেশ্যে এটা করা। আসলে নিজে উপভোগ করছিলাম কি চমৎকার একটা পরিবেশ, সবাই খুব এনজয় করছে। আসলে এরকম পরিবেশ পেলে আর দুনিয়ার কোনো কথা মনে থাকে না, কোথা থেকে এলাম কিছু এসব মাথায় আসে না, শুধু দেখতে ইচ্ছে করে, শুধু ঘুরতে ইচ্ছে করে। কি চমৎকার একটা দিন, আল্লাহ কাছে লাখো শুকরিয়া আদায় করছি আসলে সুযোগ পেয়েছিলাম। আপনারা এটাই উপভোগ করতে পারেন যারা কক্সবাজার যাবেন। আমি মনে করি অনেকেই চাঁদের গাড়ি নিয়ে যান, যে জিপগুলো আছে সেটাও চলে, কিন্তু এটা যেভাবে বসে সুন্দরভাবে টেবিল চেয়ারে বসে যাওয়ার সুযোগ পাচ্ছেন, এই সুযোগটা ওইখানে পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা যে
ঘোরার সাথে সাথে কিন্তু ক্ষুধার্ত হচ্ছেন, খাবার আসছে, একটা বড় একটা সুবিধা। আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে বাথরুমের ব্যবস্থা আছে, সমস্ত কিছুর ব্যবস্থা আছে এখানে। যার ফলে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যায়। এখানে খাবার, ঘোরার সমস্ত কিছু এখানে আছে, সব সাপোর্ট এখানে পাবেন আপনি। এটাই এর এর বড় আকর্ষণ আসলে। আর যে বলছিলাম যে পাহাড়, এই যে দেখা যাচ্ছে পাহাড় আসলে আমাদের হাতের বাম সাইডে, গাড়ির বাম সাইড থেকে পাহাড় ঘেরা পুরোটা অসাধারণ সুন্দর একটা পরিবেশ, একটা সাগর আর একটা পাহাড়। চারপাশটার যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো জমি যদি আবাদ হয়, কিন্তু আমার মনে হচ্ছে এই জমিগুলো খুব শীঘ্রই মানে পর্যটকদের জন্যে তাদের বিভিন্ন ব্যবস্থা করে ফেলা হবে। কারণ দেখলাম বিভিন্ন হোটেলগুলো সেই জমিগুলো তারা অলরেডি কিনে ফেলেছে, তাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে, বিভিন্ন হোটেলের সাইনবোর্ড আমি দেখেছি। আসলে এই জায়গাগুলো আমার ধারণা যে আগামী 5 বছরের ভিতরে ডেভেলপ হয়ে যাবে এবং এখানে হোটেল তৈরি হয়ে যাবে। অনেক হোটেল আমরা ইনানি, অনেক হোটেল দেখতে পাই। তো ইনানি থেকে টেকনাফ পর্যন্ত পুরোটাই আসলে পর্যটন কেন্দ্র বা পর্যটনের জায়গা হিসেবে বিবেচনা করা যায়। এই যে সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, এই পাহাড়টা কিন্তু আমরা গাড়িতে বসেই উপভোগ করছিলাম পাহাড়ের সৌন্দর্যটা। তো আসলে এই পুরো 100 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 100 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, এটা নিশ্চিত বলা যায়। কারণ এই জায়গাগুলোর প্রত্যেকটি জায়গায় উপভোগ্য এবং আপনি পুরোটা জুড়েই কিন্তু সি বিচ আছে। যার ফলে যেখানেই একটা হোটেল করা হোক না কেন, হোটেলের পর্যটকরা এসে কিন্তু সি বিচে তারা বসতে পারবেন। তার মানে বাংলাদেশের একটা বিশাল পর্যটন খাত হিসেবে গড়ে উঠতে যাচ্ছে কক্সবাজারের এই বিচ অঞ্চলটা। কারণ এখন যতটুকু আমরা দেখতে পাই তার থেকে অনেক বড় জায়গা এখনো কিন্তু অব্যবহৃত অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছে। এটা যেগুলো দেখতে পাচ্ছেন সাগর পাড়ে, এগুলো আসলে বড় বড় কংক্রিট দিয়ে তৈরি ত্রিভুজ টাইপের একটা মানে বড় বড় সিমেন্টের তৈরি জিনিস, যেগুলো সাগরের পানির ক্ষয় রোধ করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য দেওয়া হয়েছে, যেন ঢেউয়ে পাড়টা না ভেঙে ফেলতে পারে। পাড়টা রক্ষার জন্য সম্ভবত প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে এইসব জিনিস দিয়ে। তো দূর থেকে এটা দেখে বোঝা যায় না যে ছবি অসাধারণ সুন্দর। তার মধ্যে আবার যে ব্যাগগুলো আর কি, সেই ব্যাগগুলো ফেলেও এসব জায়গায় প্রদর্শন দেওয়া হয়েছে, যেন সাগরের যে ঢেউটা, সেই ঢেউটা এসে এই উপরের রাস্তাটা ক্ষতি না করতে পারে। জানেন এখানে একটা মেন ড্রাইভ রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তাটা মূলত সেভ করার জন্যই এই ব্যবস্থাগুলো করা হয়েছে। তারপরে আমি এই ছবিটাও নিয়েছি গাড়ি থেকে, আমাদের গাড়ি যাচ্ছে, নিচ্ছি। দারুণ, অসাধারণ সুন্দর। আসলে মেন ড্রাইভে না ঘুরলে, এভাবে না ঘুরলে কিন্তু কক্সবাজারের সৌন্দর্যটা শুধুমাত্র 3টা পয়েন্টে ঘুরে, মানে আমরা এর আগে এসেছি, বহুবারই কক্সবাজার এসেছি, কিন্তু এইভাবে ঘোরা হয়নি। এবার যেভাবে ঘুরলাম একদম শুরু থেকে টেকনাফ পর্যন্ত, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পাহাড়টা ঘিরে আমরা আস্তে আস্তে ঘুরে 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 এই দৃশ্যটা দেখতে গেলে আপনাকে এইভাবে আসতে হবে। যেখানে যেখানে সুন্দর পয়েন্ট পাবেন সেখানে কিছু সময় অসাধারণ গাড়ি থেকে আমার ছবিটা নেওয়া চমৎকার। এখান থেকে এখানে কিন্তু অনেক পর্যটক তারা ছাতা বসে আছে, তার মানে মানে পুরো কক্সবাজারের এই 100 কিলোমিটার জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু মানুষ বেড়াতে যাচ্ছে এবং সেখানে সময় কাটাচ্ছে। খুব সুন্দর আসলে, এর প্রত্যেকটি জায়গাটাই সুন্দর, মানে
কোনটাকে ফেলে কোনটাকে আমি গুরুত্ব কম দেবো বেশি দেবো। আমার দেখা পুরো প্লেসটাই দেখেন যে নারকেলের গাছগুলো বা ঝাউয়ের গাছগুলো কিছু আছে। আচ্ছা, এখানে মজার ব্যাপার বলি যে এখানে নারকেল পাওয়া যায়, প্রচুর ডাব পাওয়া যায়, অপেক্ষাকৃত দাম সস্তায় বলা যাবে, 100-120 টাকার ভিতরে আপনি ভালো মানের ডাব পাবেন। এবং প্রচুর ডাবের দোকান আছে আশেপাশে। সাম্পানের আমরা বেশি মূল্য যাবে। যেখানে নেমেছিলাম এখানে চা খেয়েছি, ডাব খেয়েছি। তারপরে এমনিও আমাদের খাবারের ব্যবস্থা ছিল গাড়িতেই, সব ধরনেরই, যার ফলে বাইরে থেকে আমাদের তেমন কিছু খাবার সুযোগ ছিল না, মানে প্রয়োজন হয়নি, আসলে সুযোগ বলতে প্রয়োজন হয়নি, কারণ গাড়িতে আপনি 5 টাইমস খাবার পাচ্ছেন, অতএব আর দরকার কি বাইরে খাবার, অতটা প্রয়োজন হয়নি, আমাদের সাথে কোনো খাবারও নিতে হয়নি, আমরা খালি হাতে উঠেছিলাম, সারা পেটে আমরা ঘুরে বেরিয়েছি এখানে। আর মাঝে মাঝে নিয়ে নিয়েছি সাগরে, দেখেন সেগুলো কীভাবে আসছে, অসাধারণ ঢেউ, চমৎকার ঢেউ দৌড়ে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি সৃষ্টি! পৃথিবীতে কত সৌন্দর্য আমরা তো লাগিয়ে রেখেছি, আমাদের দেখা হয় না। আমাদের দেশেই কত সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে এগুলো কেন্দ্র করে আমি মনে করি যে কক্সবাজারকে কেন্দ্র করে বিশাল সুন্দর একটা পর্যটন কেন্দ্র তৈরি করা যেতে পারে এখানে, সেটা হচ্ছে এই রাস্তাটা উপরে ব্রিজের সমস্যা ছিল, বেইলি ব্রিজ থাকার কারণে ওই বেইলি ব্রিজের উপরে যে গাড়ি পারাপার করতে পারে না, মানে বড় গাড়িগুলো পারাপার করতে পারে না, যার ফলে ওইখানে যানজটের সৃষ্টি হয়, ছোটো গাড়িতে ওইখান থেকে নেওয়া হয়। তো আসলে এই রাস্তাটা যে ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজটা কমপ্লিট, এই ব্রিজটা এখানে যে নদীর যে ব্রিজটা আছে, এই ব্রিজটার উপরে দুর্বল, এখানে বড় বড় গাড়িগুলো সম্ভব না, আমাদের চান্দের গাড়ি তাদেরই অ্যারেঞ্জমেন্ট আছে গাড়িতে করে এই ব্রিজটা তারা পার করে একদম তো এই ব্রিজটার পাশেই তৈরি হচ্ছে আরেকটা কংক্রিটের ব্রিজ, বড় এটার পাশে এখানে এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আশা করা যায় যে আপনার এই ভ্রমণটা আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় হবে। মানুষের যে চলে আসে এই যে যানজটের সৃষ্টি হয়, এই যানজটটা কিন্তু সিজনে লেগেই থাকে প্রতিদিন, তার মানে এটা অ্যাভয়েড করে কোনো সুযোগ আপাতত নেই, আমাদেরকে এই যানজটটাকে মাথায় রেখেই আসতে হবে। আচ্ছা, এরপরে আমরা এইখানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, ছবিটা একটু ছোটো এসেছে যাই হোক অন্যভাবে ক্যামেরা ধরার কারণে, তো আমরা যখন ফিরছি, বিশেষ করে কক্সবাজার থেকে ফেরার সময় আমরা বাসে টিকিট কেটেছিলাম, গ্রিন লাইনের ডাবল ট্রেকার বাসে, বিজনেস ক্লাসে এসেছি আমরা। বাসটা সুন্দর ছিল। তো এখন আমরা কিন্তু যে পাতা মানে সড়ক বা কী বলে ওটাকে, কর্ণফুলী টানেল, যে টানেলের ভিতর যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা পার হচ্ছি। এখন কিন্তু পুরো টানেলের ভিতর দিয়ে যাচ্ছে গাড়িটা, অন্ধকার দেখাচ্ছে এই কারণে, কিছু কিছু লাইট জ্বলছে দিনের বেলা, কিন্তু অন্ধকার দেখাচ্ছে কারণ পুরো টানেলের ভিতর দিয়ে বাসটা ছুটে চলেছে। টানেলের যে ব্যাপারটা আমার কাছে মনে হলো যে হয়তো এটা বাংলাদেশের জন্যে একটা আকর্ষণীয় ব্যাপার বলা যায়, কিন্তু এইখানে কিন্তু সেই হারে গাড়ির সংখ্যা নাই, তার মানে এর যে এই টানেল থেকে যে উপার্জন, এটা কিন্তু খুবই সীমিত। এখানে ব্যয় আছে কিন্তু আয়টা কম, কারণ আমার চোখে খুব কম গাড়ি পড়েছে এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছে, বলা যায় যে নাই বললেই চলে, একদম ফাঁকাই ছিল এই টানেলের উপর দিয়ে ভিতর দিয়ে তেমন গাড়ি যাতায়াত করে না, যার ফলে এখানে যে পরিমাণ ব্যয় হয় এটাকে মেনটেন করতে, সেই ব্যয়ের টাকা কিন্তু উঠে আসে না। এটা একটা লস প্রজেক্ট এই দিক থেকে, যদি আপনি বাণিজ্যিক ভিত্তিতে দেখেন
তাহলে এটা একটা লস প্রজেক্ট হবে, কারণ এখানে ভর্তুকি দিয়ে আমাদের টানেল ম্যানেজমেন্টটা করতে হয়। তবে একটা রক্ষা যে ব্রিজটা উপর দিয়ে থাকলে পারে একরকম হতো, আর আমরা যাচ্ছি পানির নিচ দিয়ে, মানে নদীর তল দিয়ে, কর্ণফুলী নদীর তল দিয়ে আমরা যাচ্ছি। এটাই এখানে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি করে যে আমরা পানির তল দিয়ে, যদিও গাড়ি থেকে বোঝার উপায় নাই, শুধুমাত্র বুঝতে পারছি যে কোথাও দিয়ে যাচ্ছি যেখানে আলো নাই। হ্যাঁ, এটাই আর কি। মাঝে মাঝে লাইট জ্বালানো আছে, সেগুলো বৈদ্যুতিক আলোতেই আলোকিত হচ্ছে। তা নাহলে এই পুরোটা অন্ধকার বলা যায়। যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু পুরো অন্ধকার থাকবে, অন্ধকার রাস্তা বলতে যেমনটি বোঝায়। তো এটাই আর কি, যে একটা আপনাকে ফিল আসবে যে আমি নদীর তলদেশ দিয়ে আমার রাস্তা চলেছে, এটাই আর কি। যাই হোক, এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা। এর আগে কখনোই এরকম টানেলের ভিতর দিয়ে যাওয়া হয়নি, এই প্রথম আমার এই রাস্তায় আসা আর কি। এর আগের বার এসেছি তখন হয়তো টানেল চালু হয়নি। যাই হোক, সুন্দর লাগছে। এখনও বেশ অনেক লম্বাই রাস্তা। আস্তে আস্তে আমরা টানেল শেষ হয়ে আসছে। এখন আবার আমরা টানেল থেকে বের হয়ে মূল রাস্তার দিকে যাচ্ছি। দেখুন উপর দিকে আটকানো, এই যে আস্তে 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 টানেল থেকে বের হয়ে যাচ্ছি আমরা। এটা আসলে একটা টানেল ব্রিজ ছিল, যেটা নদীর নিচ দিয়ে চলে গেছে। এখন আমাদের বাসটা ছুটে চলেছে আপনার চিটাগাং যে সিপোর্ট আছে, সেই সিপোর্টের ধার দিয়ে, পতেঙ্গা সিপোর্ট এটা। এইখানে প্রচুর জাহাজ আপনি দেখতে পাচ্ছেন, যে ছবিতে এসছে। যদিও গ্লাস দিয়ে ছবিটা ভালো আসেনি, অতটা ক্লিয়ার আসেনি, ছবিটা ছোটো এসছে। তারপরেও এগুলো সব জাহাজ নোঙর করে আছে। বিদেশে থেকে আমাদের যে মালামাল আনা নেওয়া করা হয়, সেই জাহাজগুলো এখানে এসে নোঙর করে, এখান থেকেই মাল খালাস হয়। বাংলাদেশের ভিতরে বৃহত্তম সিপোর্ট একটি, বাংলাদেশের মূল বাণিজ্য বলা যায় যে এই পথে হয়ে থাকে। প্রচুর প্রচুর জাহাজ আছে এখানে, এবং তারা মাল খালাস এবং আনা নেওয়ার কাজে, মাল আনা নেওয়ার কাজে তারা ব্যস্ত থাকে। সুন্দর, এটা একটা সুন্দর পরিবেশ। মানে আপনার যারা আলাদাভাবে ঘুরতে আসবেন, তারা চাইলে এই পতেঙ্গা সিপোর্টটা উপভোগ করতে পারেন। পতেঙ্গা সিপোর্টের আপনি একটু যদি নেমে ঘুরতে পারেন তাহলে ভালো লাগবে। আমি এর আগে এসেছি এখানে, এবং আমরা বেশ কিছু সময় সিপোর্টে বসেছিলাম, ভালো লেগেছে। এখানে দূর থেকে আচ্ছা, আমরা যে জাহাজে, সরি, যে বাসে ছিলাম, সেই বাসের ভেতরে ছবি এটি। তো এইখান থেকে আমরা, সরি, এটা আমরা পরদিন যখন ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসে উঠি আর কি। এরপরে আমাদের বাড়িতে ফেরার পালা। আমাদের চিটাগাং থেকে, সরি, কক্সবাজার থেকে আমরা ঢাকায় রাত 12টার দিকে পৌঁছেছিলাম। তারপরে একদিন হোল্ড করে ঢাকা থেকে আমরা পরদিন সকাল 9:30টায় আমাদের বাস ছিল, দেশ ট্রাভেলসে এসি বাসে আমরা উঠেছি। এখন আমরা ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা করেছি, রাস্তায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন দেশ ট্রাভেলস।